আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনকে। মঙ্গলবার রাতে রাজধানীর বনানী থেকে আটক করা হয় নৌবাহিনী থেকে চাকরিচ্যুত নৌ কর্মকর্তা সোহাইলকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। গত সোমবার সোহাইলকে চাকরিচ্যুত করে চিঠি দেয় নৌবাহিনী। তার বিরুদ্ধে দুর্নীতি, জোরপূর্বক গুম ও হত্যা সহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এই ব্যবস্থা নেয় বলে জানা গেছে। তিনি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাজধানী গুলশান থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এবং রাজধানী বনশ্রী থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করা হয়। এদিকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভি চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী ৭১ টিভি চাকরিচ্যুত প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে। তাদের ডিবির কাছে হস্তান্তর করা হচ্ছে। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ ভবনে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১,৫১,৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রিভলভার এবং ৫০ রাউন্ড গুলি। মঙ্গলবার মধ্যরাতে ভবনটিতে অভিযান শুরু হয়। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব ভল্ট ভেঙে নগদ টাকা উদ্ধার করে। ১.৫ মাসে চিকিৎসা শেষে আজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। ৮ই জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরের দিনই ৬ আগস্ট স্থায়ী মুক্তি দেওয়া হয় বেগম জিয়াকে। রাষ্ট্রপতির ক্ষমতা বলে সাজা মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়। ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে কারাবন্দী হওয়ার পর প্রথমবারের মতো মুক্ত অবস্থায় বাসায় ফিরছেন সাবেক এ প্রধানমন্ত্রী। ২০২০ সালে ২৫শে মার্চ সরকারি নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপর ৬ মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ ও লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, এমনটা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এসব বলেন তারা। সকাল ১১টায় বিএনপির মহাসচিবের সাথে সাক্ষাৎ করতে আসেন চীনের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণের প্রতি চীন তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানানোর কথা জানিয়ে রাষ্ট্রদূত প্রত্যাশা ব্যক্ত করেন অল্প কিছু দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। I also discussed the current situation in Bangladesh, and we reaffirm our policy that China will persist our cooperation of non-interference into internal affairs of any country. We hope on the leadership of this interim government, Bangladesh will have stability and bring Bangladesh into normal track of development.
ভারতে ত্রিপুরা ডম্বুর গেট খুলে দেওয়ায় ফেনীতে বন্যা দেখা দিয়েছে। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এবং খাগড়াছড়ি সহ কয়েক জেলাতেও বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। পানিতে তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর, বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম। এদিকে সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন 250 পর্যটক। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় প্লাবিত 1.5 শতাধিক গ্রাম। তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 27টি স্পট ভেঙে যাওয়ায় পানি প্রবেশ করেছে লোকালয়ে। চরম ভোগান্তিতে লাখো মানুষ। দুর্গতদের নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার কাজে যোগ দিয়েছেন কোস্টগার্ড ও সেনা সদস্যরাও। এই যে সবগুলো গেছে, মনে করেন ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, রাস্তাঘাট, ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে। আর সলিয়া সব পানির তলে চলে গেছে বই, রোয়াচা নিয়ে গেছে, মাছও গেছে বই পুকুরের, বাড়িঘরে পানি উঠে গেছে। উজানের ঢলে পানি ঢুকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 34টি গ্রামে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর। অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলার যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে নোয়াখালীর 9 উপজেলার নিম্নাঞ্চল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার অন্তত 20টি গ্রামে। পানির নিচে অন্তত 18,000 হেক্টর ফসলি জমি। প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিচু এলাকা। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক অনেক সড়ক যোগাযোগ। এদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের অনেক এলাকা ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন 250 পর্যটক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ছেলের জন্য নতুন ঘর করেছিলেন মা। আশা ছিল বিয়ে করিয়ে বউ আনবেন ঘরে। 24শে গণযুদ্ধে সেই সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় তিনি। বোন মরিও যেন শোকে পাথর, আদরের একমাত্র ভাইকে হারিয়ে। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। পুরো ঘর জুড়ে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে আবিরের নানা স্মৃতি। পুরো নাম আব্দুল্লাহ আল আবির। মাত্রই চাকুরি নিয়েছিল রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। 23 বছর বয়সে যখন চোখ জুড়ে আগামীর নানা স্বপ্ন, ঠিক তখনই ঘাতক বুলেট রক্তের কাফনে মুড়িয়ে দেয় তাকে। গত 20 জুলাই সকালে রাজধানী ঢাকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয় আবির। আমি আমার আবিরকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমার আবির ছাড়া আমার তো কিছুই নাই। আমার আবির একটা মায়ের একটা সন্তান, আমার আবির। বরিশালের গোরাচাঁদনা সড়কের সাজানো গোছানো ছোট্ট সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আবিরের মৃত্যুতে। আন্দোলনে যাওয়ার আগে বড় বোন মৌরির কাছে একটা পতাকা চেয়েছিল আবির, লাল সবুজের পতাকা। সেই পতাকা দিতে না পারার আক্ষেপই যেন এখন কুড়ে কুড়ে খাচ্ছে ভাই হারানো বোনকে। আমি বলি কি, না ভাই, তুমি আমার একটা ভাই, তুমি যাইও না, তুমি তো আমার একটা ভাই, আমার বাবা মার একমাত্র সন্তান, তুমি ওখানে যাইও না ভাই। বলে আমি যাব না, তাহলে কে যাবে ওইখানে? আমার কাছে জিজ্ঞাসা করছে যে আমার বাসায় কি পতাকা আছে। তারপরে আমি বলছি যে না, আমার তো এরকম বড় পতাকা নাই। বলে আমার একটা পতাকা লাগবে। আবিরের মতো শত শহীদের রক্তে পাওয়া নতুন এই দেশটা বেড়ে উঠুক আবিরদের স্বপ্নে। আমরা যেন ভুলে না যাই সেই সব শহীদকে, যারা বুকের তাজা রক্ত ঢেলে বাঁচিয়ে দিয়ে গেছে আমাদের। সেটাই এখন চাওয়া বরিশালের সর্বস্তরের মানুষের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ও আহতদের নিয়ে একটি ফাউন্ডেশন গড়ার প্রক্রিয়া শুরু করবে সরকার। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর ও প্রশাসনের সাথে মতবিনিময় সভার পর সাংবাদিকদের এসব কথা বলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। পরে চট্টগ্রামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তিনি। এই সময় শিক্ষার্থীদের পরিবারের খোঁজ খবর নেন এই উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ মোহাম্মদ আহমদুল্লাহ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। আর আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, মানবিক সেবা স্বাস্থ্যের সাথে যারা জড়িত তাদের আহ্বান জানাই, আপনারা আহতদের পাশে দাঁড়ান। এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার, এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ জুলুমের শাসন থেকে মুক্তি পেয়েছে। সকালে চট্টগ্রাম পৌঁছে মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে শহীদ পরিবারের কয়েকজন সদস্যের সাথে সাক্ষাৎ করেন জামায়াত আমির। পরে নগরীর লালখান বাজারে শহীদ ওমর ফারুকের বাসায় গেলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় সেখানে। পরিবারটিকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ওমর ফারুকের শহীদি মৃত্যুর মাধ্যমে আল্লাহ জাতিকে নাজাত দিয়েছেন। গুম, খুন, শিশু ও ছাত্র জনতা হত্যার প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। দুপুরে ময়মনসিংহে যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, বিগত সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে পিরোজপুরে শোক র্যালি করেছে জেলা ছাত্রদল। এ সময় তারা নিহত ছাত্র জনতার স্মরণে কালো ব্যাজ ধারণ করে। গোপালগঞ্জে জেলা যুবদল ও ছাত্রদল পৃথক ভাবে শোক র্যালি ও বিক্ষোভ মিছিল করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিএনপি ঐক্যে রাজনীতি করবে বলে জানান কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। দুপুরে ফরিদপুরে নগরকান্দা উপজেলা তালমা মোড়ে নিজ এলাকায় পথসভায় তিনি একথা বলেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি, পাবনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি। দুপুরে শহরের ইসলামপুর এলাকায় নিহত ৩ জনের স্বজনদের সাথে দেখা করে সহযোগিতার অর্থ তুলে দেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এই সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলা হবে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে 2টি কারখানায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাছে গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। পুলিশ ও আন্দোলনরতরা জানায়, সকালে গাজীপুরে সাইনবোর্ড এলাকায় পিএনজেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 1.5 ঘণ্টা অবরোধ করে রাখে। অপরদিকে একই দাবিতে গাজীপুরের চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার শ্রমিকেরা দুপুরের পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। বগুড়ার গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপি। দুপুরে সন্ধ্যায়
ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের পালপাড়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।